পিপলস রিপাবলিক অফ চায়না পৃথিবীর সেকেন্ড হাইয়েস্ট ইকোনমি, প্রায় $21 ট্রিলিয়ন, যেটা আফ্রিকার সাউথ আমেরিকার সব দেশের থেকেও 3 গুণ বেশি। কিন্তু মাত্র 60 থেকে 70 বছর আগে চায়না এত গরিব ছিল যে ওখানকার মানুষরা না খেতে পেয়ে মারা যেত। তাহলে কিভাবে একটা গরিব দেশ থেকে এত বড় পাওয়ারফুল দেশ হয়ে গেল চায়না? চলুন দেখি আজকের ভিডিওতে। প্রায় 200 বছর আগে চীনে শাসন করত চিং ডাইনেস্টি, যেটা ছিল চীনের শেষ রাজতন্ত্র। কিন্তু 19 শতকের মাঝামাঝি সময় থেকে এই ডাইনেস্টি ধীরে ধীরে দুর্বল হতে থাকে। এর মূল কারণ ছিল ব্রিটেন চীনে জোর করে আফিম বিক্রি করত, আর এটা নিয়ে শুরু হয় বিখ্যাত আফিম যুদ্ধ। এই যুদ্ধে চীন হেরে যায়। তারপর একটার পর একটা আনইকুয়াল ট্রিটি সই করতে হয়। ব্রিটেন, ফ্রান্স, জাপান, রাশিয়া, জার্মানি সবাই চীনের ভেতর নিজেদের এলাকা তৈরি করে ফেলে। হংকং চলে যায় ব্রিটেনের হাতে। এই সময়টাকে চীনের মানুষরা আজও বলে সেঞ্চুরি অফ হিউমিলেশন। চীনে যে তখন চিং ডাইনেস্টি রাজত্ব করছিল, সেটাকে সরানোর জন্য অনেক আন্দোলন করা হয়। শেষমেশ 1911 থেকে 12 সালে ওই চিং ডাইনেস্টির অবসান ঘটে, আর চীন হয়ে যায় একটা রিপাবলিক কান্ট্রি। রিপাবলিক হওয়ার পরেও কেন্দ্রীয় সরকারের হাতে কোনো রিয়েল পাওয়ার ছিল না। দেশটা ভেঙে যায় ছোট ছোট টুকরোয়, যেখানে বিভিন্ন ওয়ারলর্ড নিজের এলাকায় নিজের মতো রাজত্ব করত। এই সময়কে বলা হয় ওয়ারলর্ড এরা। এই সব কিছুর মধ্যেই উঠে আসেন সান ইয়েটসেন, যিনি তৈরি করেন কেএমটি পার্টি। এই কেএমটি পার্টির উদ্দেশ্য ছিল চীনকে একত্র করা। কিন্তু এই সময় উঠে আসে আর একটা পার্টি, চাইনিজ কমিউনিস্ট পার্টি মানে সিসিপি, যার নেতৃত্ব দিচ্ছিলেন মাও জেডং। আর শুরু হয় কেএমটি আর সিসিপির মধ্যে সিভিল ওয়ার। যখন অলরেডি চীনে এত কিছু চলছেই, সিসিপি কেএমটির মধ্যে যুদ্ধ চলছে, অন্যদিকে ব্রিটেন আফিম চাষ করছে, তখন জাপানও চীনে অ্যাটাক করে দেয়। মানে সব মিলিয়ে এই সময়টা চীনের কাছে একটা দুঃস্বপ্ন ছিল। কিন্তু ভালো ব্যাপার ছিল, জাপান যখন চীনে অ্যাটাক করে তখন সিসিপি আর কেএমটি একসাথে এসে জাপানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। আর শেষমেশ জাপান যুদ্ধটা হেরে যায়। আর জাপান যুদ্ধটা হারার পরেই সিসিপি আর কেএমটি আবার নিজেদের মধ্যে যুদ্ধ করতে লাগে। এবার যুদ্ধ চলে 1945 থেকে 1949 পর্যন্ত। মাও জেডংয়ের বাহিনী ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে, আর কেএমটি ভেতর থেকে ভেঙে পড়তে থাকে। শেষে 1949 সালে কমিউনিস্ট পার্টি জয়ী হয়, আর কেএমটির নেতা চিয়াং কাইশেক তাইওয়ানে পালিয়ে যায়। চীন তখন একটা কমিউনিস্ট স্টেট হয়ে যায়। সোভিয়েত ইউনিয়নের মডেল ফলো করতে লাগে। শুরুর দিকে ল্যান্ড রিফর্ম করা হয়, মানে জমিদারদের কাছ থেকে জমি নিয়ে গরিব কৃষকদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। কিন্তু এই প্রসেসে লক্ষ লক্ষ জমিদার শ্রেণীর মানুষদের হত্যা করা হয়। এরপর আসে চীনের ইতিহাসের সবচেয়ে খারাপ সময়গুলোর মধ্যে একটা, গ্রেট লিপ ফরওয়ার্ড। মাওয়ের ইচ্ছা ছিল চীনকে খুব কম সময়ের মধ্যে অ্যাগ্রিকালচার দেশ থেকে ইন্ডাস্ট্রিয়াল শক্তিতে পরিণত করা। মানুষকে বাধ্য করা হয় ঘরে ঘরে স্টিল তৈরি করার জন্য, আর কৃষি জমি চলে যায় কালেকটিভ ফার্মিংয়ে। কিন্তু এই প্ল্যান সম্পূর্ণভাবে ব্যর্থ হয়, আর চীনে দেখা যায় ইতিহাসের অন্যতম খারাপ একটা দুর্ভিক্ষ। অনুমান করা হয় ওই সময় প্রায় 2 থেকে 4 কোটি মানুষ না খেতে পেয়ে মারা যায়। এই আইডিয়াটা যখন ফেল হয়, মাওয়ের নিজের পার্টির মধ্যেই মাওয়ের প্রভাব কমে যায়। কিন্তু মাও জেডং নিজের ক্ষমতা হারাতে চাননি। সেই জন্য 1966 সালে তিনি শুরু করেন কালচারাল রেভলিউশন। এই সময় মাও তরুণদের একত্র করে রেড গার্ড নামে একটা গ্রুপ তৈরি করে। এই স্টুডেন্টরা স্কুল ইউনিভার্সিটি বন্ধ করে দেয়, শিক্ষকদের প্রকাশ্যে অপমান করে, টেম্পল আর ঐতিহাসিক জিনিসপত্র ধ্বংস করে দেয়। এই সময় দেশের শিক্ষা ব্যবস্থা প্রায় পুরোপুরি ভেঙে পড়ে। এই কেওয়াস চলতে থাকে মাও জেডংয়ের মারা যাওয়া পর্যন্ত। কিন্তু মাও জেডংয়ের মারা যাওয়ার পর কে পাওয়ারে আসবে সেটা ঠিক করা খুব কঠিন হয়ে গেছিল। এই সময় ধীরে ধীরে ক্ষমতার কেন্দ্রে উঠে আসেন ডেং জিওপিং। 1978 সাল নাগাদ তিনি হয়ে ওঠেন চীনের প্রকৃত নেতা। ডেং জিওপিংয়ের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন হলো তিনি বুঝেছিলেন মাওয়ের পুরনো পথ ধরে চললে চীন বেশি দূর এগোতে পারবে না। তাই তিনি নিয়ে আসেন রিফর্ম অ্যান্ড ওপেনিং আপ। তার একটা বিখ্যাত ডায়লগ ছিল, বেড়াল সাদা হোক বা কালো, ইঁদুর ধরতে পারলেই হলো। মানে আইডিওলজি নিয়ে বেশি মাথা না ঘামিয়ে যেটা কাজ করে সেটাই করা উচিত। সবচেয়ে প্রথম আর গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল কৃষিক্ষেত্র। মাওয়ের টাইমে চলতো কালেকটিভ ফার্মিং সিস্টেম,
সেটাকে সরিয়ে দিয়ে ডেং জিওপিং শুরু করলো হাউস হোল্ড রেসপন্সিবিলিটি সিস্টেম, মানে কৃষকরা এখন থেকে নিজেদের জমি নিজেরাই চাষ করতে পারবে আর ফসল বাজারে বিক্রিও করতে পারবে। এতে কৃষকরা আরও মোটিভেশন পেত আরও ফসল উৎপাদন করার। এরপর ডেং জিওপিং ইন্ডাস্ট্রি আর ট্রেড ঠিক করার জন্য কি করলেন, তিনি শুরু করলেন স্পেশাল ইকোনমিক জোন, যেমন শেনজেন, জুহাই, জাইমেন। এই এলাকাগুলো বিদেশি কোম্পানিদের ইনভেস্ট করার জন্য ছাড় দেওয়া হলো, মানে কম ট্যাক্স, সহজ নিয়মকানুন। শেনজেন তখন ছিল ছোট একটা মাছ ধরার গ্রাম, কিন্তু কয়েক দশকের মধ্যেই সেটা হয়ে যায় একটা বিরাট আধুনিক শহর, হাই রাইজ বিল্ডিং আর ফ্যাক্টরিতে ভরা। এই সাফল্য দেখে ধীরে ধীরে আরও অনেক শহর বিদেশি ইনভেস্টমেন্টের জন্য খুলে দেওয়া হয়। ডেং জিওপিংয়ের নীতির একটা বড় দিক ছিল প্রাইভেট বিজনেসকে অনুমতি দেওয়া। মাওয়ের টাইমে ব্যক্তিগত ব্যবসা করা প্রায় নিষিদ্ধ ছিল, কিন্তু ডেং জিওপিংয়ের সময় মানুষ নিজেদের ছোট ছোট দোকান, ফ্যাক্টরি, বিজনেস শুরু করতে পারে। এর ফলে চীনে একটা নতুন বিজনেস কালচার শুরু হয়। কিন্তু ডেং জিওপিংয়ের আমলে শুধু সাফল্যের গল্প ছিল না, কিছু করাপশনও চলছিল। ডেং জিওপিং যেহেতু দেশটাকে কমিউনিজম থেকে ক্যাপিটালিজমের দিকে নিয়ে যাচ্ছিলেন, তাই অনেক দুর্নীতি দেখা যায়। অনেক সরকারি অফিসার নিজেদের ক্ষমতার ব্যবহার করে অনেক বড়লোক হয়ে যায়, আর সেই দেখে ছাত্ররা ক্ষুব্ধ হয়। জিনিসের দাম দ্রুত বেড়ে যাচ্ছিল, সাধারণ মানুষের জীবন অনেক কঠিন হয়ে যাচ্ছিল। এই সব দেখে বেজিংয়ের টাইডামেন স্কোয়ারে অনেক বড় একটা প্রোটেস্ট হয়, কিন্তু কয়েক সপ্তাহ পর মিলিটারি ফোর্স দিয়ে এই প্রোটেস্টটাকে বন্ধ করা হয়। এই প্রোটেস্টের পর আন্তর্জাতিক ইনভেস্টমেন্ট কমে যায় আর ইন্টারন্যাশনাল মহলে চীনের অনেক সমালোচনা হয়। কিন্তু ডেং জিওপিং থেমে থাকেননি। 1992 সালে প্রায় 87 বছর বয়সে তিনি বিখ্যাত সাউদার্ন ট্যুর করেন। শেনজেন আর অন্যান্য সাউদার্ন চায়না শহরে গিয়ে আবার জোর দিয়ে বলেন রিফর্ম আর ওপেনিং আপের জন্য। এই সফরের ফলেই চীনে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট আবার বাড়তে থাকে। 1997 সালে ডেং জিওপিং মারা যাবার পর ক্ষমতায় আসেন জিয়াং জেমিন, যিনি ডেংয়ের রিফর্ম নীতি চালিয়ে যান। এই সময় চীনের অর্থনীতি প্রতি বছর প্রায় 8 থেকে 10% হারে গ্রোথ হতে থাকে। বিদেশি কোম্পানিগুলো চীনে ফ্যাক্টরি বসাতে শুরু করে, কারণ সেখানে লেবার কস্ট অনেক কম ছিল। ধীরে ধীরে চীন হয়ে ওঠে ওয়ার্ল্ডস ফ্যাক্টরি, মানে পুরো পৃথিবীর জন্য প্রোডাক্ট তৈরির কেন্দ্র। 2001 সালে আসে চীনের ইকোনমিক রাইজের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। চীন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন মানে WTO-তে যোগ দেয়। এর ফলে কি হয়, চীনের ইন্টারন্যাশনাল ব্যবসায় যোগ দেওয়া আরও সহজ হয়ে যায় আর চীনে আরও ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট আসতে থাকে। জিয়াং জামিনের পর 2002 সালে ক্ষমতায় আসেন হু জিনতাও। তার আমলে সবচেয়ে বড় ইভেন্ট হয়েছিল 2008 সালের বেজিং অলিম্পিক। এই অলিম্পিক্স ছিল চীনের কাছে একটা বিরাট সুযোগ, সারা বিশ্বকে দেখানো যে চীন আর পুরনো গরিব দেশ নেই, বরং একটা মডার্ন শক্তিশালী দেশ। $1 বিলিয়ন খরচ করে বিশাল বিশাল স্টেডিয়াম, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়। এই অলিম্পিকের মাধ্যমেই চীন পুরো পৃথিবীকে মেসেজ দিয়েছিল যে চায়না হ্যাজ অ্যারাইভড। আর এই অলিম্পিকের পরেই পৃথিবীতে একটা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখা যায়। আমেরিকার ইউরোপের অনেক দেশ যখন অর্থনৈতিক সংকটে ভুগছিল, তখন চীন শক্তিশালী অবস্থায় ছিল। চীনে কোনো বড় এফেক্ট পড়েইনি, কিন্তু চীন এটা করছিল কিভাবে? এই সময় আমেরিকার অনেক ব্যাংক বন্ধ হয়ে যায়, ব্যবসা বন্ধ হয়ে যায়, মানুষ চাকরি হারায়। সেই জন্য অনেকে কম খরচা করতে শুরু করে। আর যখন মানুষ কম কেনাকাটা করে, কোম্পানির বিক্রি কমে যায়, কোম্পানি কর্মী ছাঁটাই করতে লাগে, বেকারত্ব আরও বাড়তে থাকে। এভাবে একটা ভিসিএস সাইকেল শুরু হয়। আর ঠিক এই সময় চীনের সরকার কী করছিল, অর্থনীতিতে নতুন টাকা ঢোকায়, মানে নতুন রাস্তা বানায়, ব্রিজ বানায়, রেল লাইন বানায়, ফলে লক্ষ লক্ষ মানুষ চাকরি পায়। আর ঠিক এইভাবেই চায়না 2008 সালের রিসেশনের টাইমে আমেরিকার ইউরোপের অনেক দেশের থেকে ভালো পজিশনে ছিল। 2012 সালে ক্ষমতায় আসেন জি জিনপিং। তিনি আজও চীনের প্রেসিডেন্ট হিসেবে আছেন। জি জিনপিংয়ের আমলে চীনের গ্লোবাল প্রেজেন্স আরও বাড়তে থাকে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নেন 2013 সালে। এই প্রকল্পের মাধ্যমে এশিয়া, আফ্রিকা, ইউরোপের প্রায় 150টারও বেশি দেশে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে ইনভেস্ট করেন। আজকের চীন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, আমেরিকার ঠিক পরেই। ম্যানুফ্যাকচারিংয়ে চীন এখনও বিশ্বের 1 নম্বর। প্রায় প্রতিটি ইন্ডাস্ট্রিতেই চীনের প্রোডাক্ট
পাওয়া যায়। কিন্তু এখন চীন একটা সমস্যার মুখোমুখি হচ্ছে। জনসংখ্যা কমে যাচ্ছে, এজিং পপুলেশন, ইউথ আনএমপ্লয়মেন্ট বেড়ে যাচ্ছে। অনেক ইকোনমিস্ট মনে করেন চীনের আগের মতো গ্রোথ আর হওয়া সম্ভব নয়। তাহলে প্রশ্ন হচ্ছে, চীন সত্যিই কি পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ার হবে, নাকি এই রাইজিং স্পিড ধীরে ধীরে কমে যাবে? কিন্তু ভবিষ্যতে যাই হোক বন্ধুরা, চীন যেভাবে একটা গরিব দেশ থেকে পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট ইকোনমি হয়ে উঠেছে, এই স্টোরিটা অলরেডি ইন্সপায়ারিং। আর বাকি ভিডিও ভালো লাগলে দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।